ভিডিও করে বুঝতেছি না। আজকে ছুটির দিনে আপনাদেরকে কষ্ট দিয়েছি। আমি ছুটির দিনে অফিস করে মাননীয় প্রধানমন্ত্রী অফিস করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই ভাই আপনি হেলান্তে বসেন না। ভাই পুলিশের বিভিন্ন ব্যর্থতার বিষয়টা খুব হাইলাইট করা হয়। পুলিশ যে গুরুত্বপূর্ণ কাজ করে সেগুলো কেউ হাইলাইট করে না। প্রথম থেকে আমরা চিন্তা করেছি যে দুষ্টের দমন এবং শিষ্টের পালন, আর সেই বিষয়ে আমরা কঠোর থাকব। সেই জন্য পানিশমেন্ট অ্যান্ড রিওয়ার্ড এই পদ্ধতিটা আমরা চালু করেছি। যে যারা নিষ্ক্রিয় থাকবে, কর্তব্য অবহেলা করবে অথবা দুর্নীতি করবে বা জনহিতকর কর্মে লিপ্ত না থেকে অনিষ্টকর কর্মে লিপ্ত থাকবে, সেগুলো যদি আমাদের নজরে আসে তাহলে সেজন্য আমরা পানিশমেন্ট দেব। কিন্তু পুলিশ বাহিনীর কৃতিত্বপূর্ণ কাজের জন্য তাদের স্বীকৃতি দেওয়াটা আগে তেমন একটা প্রচলিত ছিল না। বছরে একবার পুলিশ পদক দেয়া হতো রাজারবাগে বাৎসরিক অনুষ্ঠানে, কিন্তু এই প্রাত্যহিক ঘটনাগুলো তখন ততদিনে চাপা পড়ে যায়। তা আমরা যদি এইভাবে উৎসাহিত করি তাহলে এই সৎকর্মগুলো কর্তব্যনিষ্ঠা আন্তরিকতার সাথে তারা করবে। তাতে সমাজ এবং জাতি উপকৃত হবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো তাদের নিজেদের মধ্যে একটা প্রেরণা পাবে। সেই অনুপ্রেরণাটা দেওয়ার জন্যই আমরা এই জাতীয় অনুষ্ঠানগুলো করছি। ইতিপূর্বে গত 8 তারিখে, এই মাসের 8 তারিখে আমরা একই রকমের একটা অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ সদস্যদের আমরা পুরস্কৃত করেছি, সনদ দিয়েছি এবং আর্থিক পুরস্কারও দিয়েছি। আজকে 15 জনকে আমরা পুরস্কৃত করছি আনুষ্ঠানিকভাবে। এখানে পুলিশের আইজি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব উপস্থিত আছেন। আমরা 3টি ঘটনাকে আজকে এখানে নিয়ে এসেছি। একটা ঘটনা হচ্ছে ট্রাফিক পুলিশের একজন সদস্য তার নিজের তাগিদে যে রাস্তা থেকে পানি, যে নালা এবং নালাতে পানি সরে যাওয়ার জন্য যে ছিদ্রগুলো থাকে রাস্তায়, সেই ছিদ্রগুলো প্লাস্টিক বর্জ্য দিয়ে বন্ধ হয়ে যাচ্ছিল। নিজস্ব উদ্যোগে পানির মধ্যে নেমে সেই বর্জ্যগুলো পরিষ্কার করছে। এই ঘটনাটি মাননীয় প্রধানমন্ত্রী আমার দৃষ্টিগোচরে আনেন। আমি এটা তাৎক্ষণিকভাবে পুলিশের আইজিপিকে এই ভিডিওটা সামাজিক মাধ্যমে যেটা পাওয়া গেছে সেটা পাঠিয়েছি। তখনই ইনস্ট্রাকশন দিয়েছি যে এই জাতীয় কর্ম যারা করবেন নিজস্ব উদ্যোগে, নিজের তাগিদে, তাদেরকে আমরা পুরস্কৃত করব। একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে সবাই যেন আমরা এই কাজে অনুপ্রাণিত হই। পুলিশ সদস্য হোক, সমাজের যে কোনো শ্রেণীর মানুষ হোক, শ্রেণী পেশার মানুষ হোক, তারা যেন একজন নাগরিক হিসেবে সেই দায়িত্বটা পালন করে এবং প্লাস্টিক বর্জ্যটা আমরা যেন যেখানে সেখানে না ফেলি। আজকে বাংলাদেশের, বিশেষ করে ঢাকা মহানগরে যেটা দৃষ্টি আকর্ষিত হয়েছে সবার, 1 ঘন্টা বৃষ্টি হলেই ঢাকার রাস্তাঘাট ডুবে যাচ্ছে, হাঁটু পরিমাণ পানি জমা হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে পানি সরে যাওয়ার যে ব্যবস্থা, ড্রেনেজ সিস্টেম, সিওয়ারেজ সিস্টেম, সবগুলো প্লাস্টিক বর্জ্য দিয়ে বন্ধ হয়ে গেছে অনেকটা। আর কঠিন বর্জ্য যেখানে সেখানে আমরা ফেলছি। একবার নালা নর্দমা পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছিল সিটি কর্পোরেশনের অধীনে। দেখা গেছে এখানে খাট, পালং, সোফা পর্যন্ত নালার মধ্যে আছে, পড়ে আছে। কঠিন বর্জ্যগুলো এখানে আর পানি অপসারণ হতে দিচ্ছে না, আর সিল ট্রিট হয়ে যাচ্ছে। আর প্লাস্টিক আবর্জনার কথা তো বলাই বাহুল্য, সেটা সর্বত্র পাওয়া যাচ্ছে। তা আমরা যদি নিজেরা এই বর্জ্যগুলো পরিষ্কার করি, পারতপক্ষে ব্যবহার না করি, কম করি এবং যত্রতত্র না ফেলি, তাহলে আমরা আমাদের পরিবেশটা ঠিক রাখতে পারবো এবং জলাবদ্ধতা আর হবে না। সেই জন্য তাকে আমরা পুরস্কৃত করেছি। তার নাম মোহাম্মদ কামরুজ্জামান।
বাকি তিনটা ঘটনার মধ্যে খুব এটা 4টার মধ্যে একটা, এটা অবশ্য অন্য নেচারের, বাকি 3টা হলো যে অপরাধ দমন। তার মধ্যে খুব সম্প্রতি যেটা আদাবরে চাঞ্চল্য সৃষ্টি করেছে যে বিকাশের একটা দোকানে চাপাতি দিয়ে কুপিয়ে 1 লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। তো বরাবরের মতোই আমরা সমস্ত ঘটনা 12 ঘন্টার মধ্যে এগুলো আসামি গ্রেপ্তার, আরো কম সময়ের মধ্যে আসামি গ্রেপ্তারের আমরা নজির রেখেছি এর মধ্যে। তো এই একই ঘটনাটা 4-5 ঘন্টার মধ্যে পুলিশ ওখানে আসামি শনাক্ত করতে সক্ষম হয়েছে। তাদেরকে গ্রেফতার করতে গেলে এই একই চাপাতি দিয়ে আমাদের 2জন পুলিশ সদস্যকে, একজন ওসি আর একজন সাব ইন্সপেক্টর আহত হয়েছে চাপাতির কোপে। অবশ্য এই আসামি গ্রেফতার করতে গিয়ে তাদেরকে 2 রাউন্ড গুলিও করতে হয়েছে, আসামি আহত হয়েছে। অপারেশনের ক্ষেত্রে সেটা তাদেরকে করতে হয়েছে আত্মরক্ষার্থে। 4 জন আসামিকে গ্রেফতার করেছে এবং এটা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করার জন্য তাদেরকে আমরা পুরস্কৃত করছি। অন্য ঘটনা আর একটা হচ্ছে আনোয়ারা, এটার ঘটনার তারিখ আমার এখানে লেখা আছে, আপনারা কাগজ পাবেন। এটা 13/6/2026 তারিখ, খুব বেশি দিনের ঘটনা নয়, সপ্তাহখানেক আগের। এখানে একটি সামান্য বিষয়, কিন্তু 2 জনকে জীবন দিতে হয়েছে, 2 জন মানুষকে তার জীবন দিতে হয়েছে একজন খুনির হাতে। তার ওই যারা ভিকটিম তাদের কাছে ঋণ নিয়েছিল, তাদের একটা স্ট্যাম্প তার কাছে জমা ছিল, সেই স্ট্যাম্পটা চিন্নাই মানে ডাকাতি করে নিয়ে আসবে অথবা চুরি করে নিয়ে আসবে সেই উদ্দেশ্যে যায় আসামি, এবং 2 জনকে মা মেয়েকে হত্যা করেছে। এই ঘটনাও খুব তড়িৎ গতিতে উদ্ঘাটিত হয়েছে এবং আসামি গ্রেপ্তার হয়েছে। আর এক অন্য ঘটনা হচ্ছে আমার নিজের নির্বাচনী এলাকায় চকুরিয়াতে, ওখানে একটা পুলিশ তদন্ত কেন্দ্র আছে, ইতিমধ্যে সেটা থানায় রূপান্তরিত হয়েছে। সেখানে সম্ভবত প্রবাসীর স্ত্রী কন্যা, তারা তাদের বাড়িতে আসামিগণ সংঘবদ্ধভাবে ডাকাতি করে এবং এক পর্যায়ে মা মেয়েকে ধর্ষণ করে। এটা প্রকাশিত হলে তাৎক্ষণিকভাবে থানা পুলিশ এই আসামিদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। কয়েকদিন সময় লেগেছিল মনে হয়। এখানে তারা কেউ কি 164 করেছে, 164 2 জন 164 করেছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এটা অত্যন্ত তড়িৎ গতিতে এগুলো অ্যাড্রেস করা হয়েছে। এরকম জঘন্য ঘটনা সমাজে যাতে না হয় এবং যাতে অপরাধীরা এখান থেকে শিক্ষা পায়, সেজন্য এই ঘটনাগুলো আপনাদের মাধ্যমে জনসমক্ষে মিডিয়াতে আরও বেশি করে প্রচার হওয়া উচিত। এবং এই জাতীয় হেনিয়াস ক্রাইমের ক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়ে যারা কর্তব্য সম্পাদন করছে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে, সেই যারা সেই দায়িত্বটা পালন করছে তাদেরকে আমরা স্বীকৃতি দিতে চাই এবং এইভাবেই আমরা স্বীকৃতি দেব। তাদেরকে সনদ প্রদান করা হবে, আর্থিকভাবে পুরস্কৃত করা হবে এবং পদকও ক্ষেত্র বিশেষে প্রদান করা হবে। আজকে একজনকে আইজি পদক দেওয়া হয়েছে, গত 8 তারিখে আমরা বেশ কয়েকজনকে আইজি পদক, 3 জনকে আইজি পদক দিয়েছি। আমি মনে করি এইভাবে আমরা আমাদের পুলিশ বাহিনীকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনবান্ধব করতে আরও এক ধাপ এগিয়ে যাব এবং মানুষের মধ্যে যে ধারণাটা ইতিপূর্বে ছিল, ওই যে আমাদের পুলিশ বাহিনী হয়তো নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, কিন্তু আমি দেখছি 5ই আগস্টের পরবর্তী সময়ে আমাদের পুলিশ বাহিনী তার যে মোরাল বেস, মোরাল কারেজ, সেটা ফিরে পেয়েছে খুব শীঘ্রই, মানে খুব তড়িৎ গতিতে। নির্বাচিত সরকার আসার পরে তারা এত বেশি সক্রিয় হয়েছে, দায়িত্ব পালন করছে এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা দায়িত্ব পালন করছে, সেটা লক্ষণীয়। তাদের এই কৃতিত্বের জন্য আমরা তাদেরকে সম্মান করা উচিত এবং আমি উৎসাহ প্রদান করছি যাতে বাকি সবাই অনুপ্রাণিত হয়, দেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন আরও উন্নত হয় এবং জনপ্রত্যাশা অনুযায়ী যাতে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে
গঠন করতে পারি, তারা দায়িত্ব পালন করে। এই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। ধন্যবাদ। আইজি পদক পেয়েছে কি কামরুজ্জামান, না ট্রাফিক কনস্টেবল মোহাম্মদ কামরুজ্জামান, তাকে সনদ দেওয়া হয়েছে না? সনদ তো প্রত্যেককেই দেওয়া হয়েছে। আর্থিক ভাবে তাকে পুরস্কৃত করেছে কত টাকা? 20,000 টাকা। এইটা ছিনতাইয়ের ঘটনা মোহাম্মদপুরে দিনে দুপুরে ঘটলো, উনি তো ওনার সাহসিকতার জন্য পুরস্কার পেলেন। এই ঘটনার ফলে সমাজে কি মেসেজ যায় যে এখনো ছিনতাই ঘটনা হচ্ছে এবং দিনে দুপুরে গিয়ে একটা মোবাইলের দোকান হচ্ছে, এবং এই ছিনতাইয়ের ঘটনা আপনার নিশ্চয় আমি এই তথ্য আছে যে ঢাকা শহরে আরো হচ্ছে, এটা একটু বাড়ছে, এটা কি কারণ? আইন শৃঙ্খলা নিয়ে মানুষের মধ্যে শঙ্কা আছে, সদস্যমন্ত্রী কি বলবেন? নাম্বার 1। নাম্বার 2, 1 নাম্বার বলি আগে, একটু সে একসাথে করে ফেলুন। আমি মন্ত্রী এতটা স্মরণ শক্তি নাই, আগে 1 নাম্বার বলি, আগে বলি। বেনজির আহমেদকে ফিরিয়ে আনার বিষয়টা ওইটা আলাদা করে বললে ভালো হবে। প্রশ্ন করে দিই। না, পরে তো। ইতিপূর্বে মোহাম্মদপুরে আর একটা ছিনতাইয়ের ঘটনা হয়েছিল, ওইখানেও এক ভদ্র মহিলার ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছিল। সেটা 4 কি 5 ঘন্টার ভিতরে তার মালামাল সহ উদ্ধার করা হয়েছিল, আসামিকে গ্রেফতার করা হয়েছে। সেই ঘটনা আমরা এখানে আনি নাই। এরকম প্রতিনিয়তই আপনারাই মিডিয়ার মাধ্যমে এগুলো প্রচার করেছেন, এইভাবে সর্বত্র করা হচ্ছে। কিন্তু ওভারনাইট মোহাম্মদপুরের মতো একটা এলাকা যেখানে বহু বছর যাবত একটা, আমি বলবো যে অপরাধীদের অভয়ারণ্য হয়েছে, সেটা ওভারনাইট নির্মূল করা সম্ভব হচ্ছে না। তবে আমরা কিছু পরিকল্পনা নিয়েছি, সেটা এখানে আমরা এখন বলতে চাই না, ফাঁস করতে চাই না। যে মোহাম্মদপুরকেও আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো ইনশাআল্লাহ, সেখানে অপরাধীদেরকে নির্মূল করা হবে পর্যায়ক্রমে। এটা পরিকল্পনার বিষয়, আমরা সেভাবে আগাবো। তবে এই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করছি, যেটাই আমাদের নজরে আসছে, যেটাই থানার মধ্যে রিপোর্ট করা হবে বা মামলা করা হবে বা গণমাধ্যমের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা আমাদের নজরে আসবে, সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে আমরা অ্যাড্রেস করব। তো এইভাবে আমরা করে যাচ্ছি ইনশাআল্লাহ। এই পর্যন্ত বিগত 3 মাস 3.5 মাসে বাংলাদেশ পুলিশের যে অ্যাক্টিভিটিস, এখানে আমাদের আনন্দিত হওয়ার অনেক বিষয় আছে। আমাদের পুলিশ সদস্যদের উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য আমরা এই কাজগুলো করছি, তারা তাদের দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করে। তবে 2-1টা ঘটনা যদি তাৎক্ষণিকভাবে অ্যাড্রেস নাও করা যায়, সেটা আমাদের তদন্তের মধ্যে থাকবে এবং সেটা যথাসময়ে সেটা অ্যাড্রেস করা হবে। নেক্সট, বেনজির আহমেদকে ফিরিয়ে আনার যে বিষয়টা আপনি বলছিলেন যে 30 দিনের ভিতরে, মাননীয় মন্ত্রী 30 দিনের ফিরিয়ে আনার যে প্রক্রিয়া খুব সহজ হবে কিনা, নাম্বার 1। এর ভিতরে দুবাইয়ের ইন্টারপোল পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার ব্যাপারে কিছু কাগজপত্র চেয়ে পাঠিয়েছে, সেগুলো কবে পাঠাচ্ছেন? এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে 2 জন যাওয়ার কথা প্রতিনিধি, সেগুলো সব মিলে 30 দিনের ভিতরে তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া খুব সহজ হবে? আপনি কি মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে? এখানে মনে করার বিষয় নেই, দেখার বিষয়। আগের যে কোনো সরকারের তুলনায় আমরা যেই গতিতে, যে স্পিডে কাজ করছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সর্বক্ষেত্রে, সেটা নিশ্চয়ই আপনাদের দৃষ্টিগোচর হচ্ছে। 12 তারিখে আমরা ইন্টারপোলের মাধ্যমে আমাদের কাছে এনসিবি একটা সংস্থা আছে আমাদের, সেটা পৃথিবীর যারা ইন্টারপোলের সদস্য তাদের সব দেশে এনসিবি ইউনিটটা থাকে পুলিশের, তাদেরকে ইমেইলে জানানো হয়েছে ফেডারেল পুলিশের পক্ষ থেকে আবুধাবির ইউএই গভর্নমেন্টের, যে তারা আমাদের চাহিদা অনুসারে ইতিপূর্বে যে ইন্টারপোলের মাধ্যমে আমরা রেড নোটিশ জারি করেছিলাম, সেটা জারি মানে বাস্তবায়ন হয়েছে এবং তারা সেই ওয়ারেন্টের অনুসারে, রেড নোটিশের অনুসারে তারা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তাৎক্ষণিকভাবে তারা ইমেইলের মাধ্যমে আমাদের এনসিবিকে জানিয়েছে। আমি সেদিন বিকেলেই মহান জাতীয় সংসদে সেটা সারা জাতিকে অবহিত করেছি 300 ধারা বিবৃতি দিয়ে, এবং ওখানেই বলেছি যে এই ইমেইলে তারা আমাদেরকে অনুরোধ করেছে 30 দিনের মধ্যে যেন আমরা আমাদের সমস্ত কাগজপত্র পাঠিয়ে দিই
তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য। 30 দিন নয়, তারপরের দিনেই পাঠিয়েছি। সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ এখানে অনেক কাগজ দিতে হয়, সেগুলো আবার আরবিতে ট্রান্সলেট করতে হয়। আমাদের অফিসাররা রাতে 9টা পর্যন্ত কাজ করেছে সেদিন, 144 পাতা। সেটা আমি সংসদে বসে রাতে 10টা বাজে সাইন করেছি এবং সেই দিনই পাঠিয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে আমি একটা আনঅফিসিয়াল কপিও সেদিন হ্যান্ড ওভার করেছি। অফিসিয়ালি তারপরের দিন সকালবেলা আমাদের সচিব, সিনিয়র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের সাথে সশরীরে সাক্ষাৎ করে সেটা হ্যান্ড ওভার করেছে এবং ওই দিন বিকেলেই পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরও একটি আরবিতে ট্রান্সলেট করার বিষয় ছিল, একটা পিটিশন, সেটা করে ওই বিকেলেই তারা ডিপ্লোম্যাটিক ব্যাগে করে ইউএই গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। আমাদের লোকাল যে এমবাসি আছে, ইউএই এমবাসি, তাদেরকে জানিয়েছে। আমিও তার সাথে যোগাযোগ করেছি। ইট টুক অনলি 3 days, 30 দিন না। এটাই হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান গতি। তা আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা পার্সুয়েশনে থাকবো। আপনি বলেছেন যে একদিকে যেমন পুলিশের যারা ভালো কাজ করছে তারা ভালো কাজের স্বীকৃতি পাচ্ছে, একইভাবে অন্য যারা পুলিশে ভালো কাজ করছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটাই আপনি বলতে চেয়েছেন আপনার বক্তব্যে। গাজীপুরের সাবেক কমিশনার ডক্টর নাজমুল করিম খান সাসপেন্ড হয়েছেন 7 মাস আগে। তার ব্যাপারে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হয়নি। এই প্রসঙ্গটা আনলাম এই জন্য, আপনি বলেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গতি বেড়েছে, এই কারণে বলছি। তো এইভাবে এটাকে কি আপনি স্বাভাবিক মনে করছেন? খুবই ভালো প্রশ্ন করেছেন। ইতিপূর্বে বেনজিরের বিষয়ে যা বলেছি সেটা আপনি ভালো মতো লিখবেন। নাজমুলের বিষয়ে আপনি জানতে পারবেন কখন কি ব্যবস্থা করা হচ্ছে। তার সাসপেনশন অর্ডার কি উইথড্র হয়েছে? হয়নি। সিনিয়র অফিসারদের ডিপার্টমেন্টাল প্রসিডিংয়ে একটু সময় লাগে, আইন অনুসারে লাগে। সেটা আইনি সমস্ত প্রক্রিয়া অনুসরণ করার পর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা সেটা ওই ডিপার্টমেন্টাল প্রসিডিংয়ের মধ্যেই আসবে, সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। এখন যদি আমি প্রম্পটলি বলি যে এই ব্যবস্থা নেওয়া হবে, ওই ব্যবস্থা নেওয়া হবে, সেটা আইনের ব্যত্যয় হবে। এখানে যে কোনো ডিসিপ্লিনারি প্রসিজিওরে, বিভাগীয় ব্যবস্থায় যেটা ডিসিপ্লিনারি অ্যান্ড কন্ডাক্ট রুলসে যেভাবে থাকে সেভাবে এগোতে হয়। এটা রাষ্ট্রপতি পর্যন্ত যায়, কিছু স্টেপ আছে। এটা এমন না যে আমরা কেউ তাকে থানা থেকে প্রত্যাহার করলাম বা সাসপেন্ড করলাম, সেটা বিষয় না। আমরা এগুলো করি ক্ষেত্র মতে যেখানে প্রযোজ্য। যেমন আপনারা দেখেছেন একজন জাতীয় ক্রিকেটার, তার নাম মনে হয় নঈম, চট্টগ্রামে তাকে হেনস্থা করা হয়েছে। সেটা ডিউ প্রসেস অ্যাপ্লাই করা হয়নি তল্লাশির ক্ষেত্রে, বা তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বলে কমপ্লেইন পাওয়া গেছে। তা আমরা এটা 1 ঘন্টার ভিতরে তদন্ত করে সে দায়ী সংশ্লিষ্ট কনস্টেবল, সাব ইন্সপেক্টর এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। কাউকে সাসপেন্ড করা হয়েছে, কাউকে প্রত্যাহার করা হয়েছে এবং ডিপার্টমেন্টাল প্রসিডিং হচ্ছে। এগুলো হয়তো পত্রিকা সেভাবে আসেনি, কিন্তু আমরা সেই ব্যবস্থাগুলো নিয়েছি। এটা একটা ইনস্ট্যান্স দিলাম। আরও অন্যান্য ক্ষেত্রে আমরা প্রতিনিয়তই এই ব্যবস্থাগুলো গ্রহণ করতেছি। তো যেহেতু এগুলো মিডিয়াতে খুব ভালোভাবে হয়তো হাইলাইট করা হয়নি, সেই জন্য আপনাদের নজরে আসেনি। ইট ইজ দেয়ার। এটা সিনিয়র অফিসার থেকে শুরু করে ডাউনওয়ার্ডস কনস্টেবল অবধি। স্যার, কার্যক্রম নিষিদ্ধ থাকা স্যার আওয়ামী লীগের দলের প্রতিষ্ঠাবার্ষিকী, এই উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার সারা দেশের মাঠ পর্যায়ে কর্মকর্তাদের আবার বলেন তো। আগামী মঙ্গলবার একটি নিষিদ্ধ এখন ঠিক আছে। দলের কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশকে মাঠ পর্যায়ে অ্যালার্ট করা হয়েছে। স্পেসিফিক কোনো থ্রেট কি আছে? অ্যালার্ট করা তো আমাদের কাজ। তারা থ্রেট না থাকলেও অ্যালার্ট করতে পারেন।
না, অ্যালার্ট তো সবসময় ভাবে করা হয় না, যেহেতু আমরা অ্যাপ্রিহেন্ড করছি, আমরা সন্দেহ করছি যে 23শে জুনকে তালিকা করে টার্গেট করে কেন্দ্র করে একটা নিষিদ্ধ রাজনৈতিক দল এভাবে না, ব্যাকরণটা হবে এভাবে যে কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাস বিরোধী আইনের অধীনে দলের। আমরা তো পলিটিক্যালি বলি যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। তো তারা বাংলাদেশে অশৃঙ্খলা অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে, সেই জন্য অ্যালার্ট করা হয়েছে সারা দেশে। আমার একটা প্রশ্ন ছিল, আমরা বিভিন্ন জায়গায় এনসিবি কে চিঠি পাঠিয়েছেন, এনসিবি কোনো প্রতি উত্তর দিয়েছে কিনা, যেহেতু ইতিমধ্যে অনেকদিন গত হয়ে গেছে, আপনি 3 দিনের মধ্যে পাঠিয়েছেন, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গতি, এটা আমরা লক্ষ্য করেছি, কিন্তু ওদের গতিটা কি পর্যায়ে আসছে এই জিনিসটিকে জানতে পারবেন? ইতিমধ্যে ফ্রাইডে স্যাটারডে গিয়েছে, 2 দিন। আমাদের এখানে হলিডে, আর ওখানেও স্যাটারডে ফ্রাইডেটা না, ওখানেও ফ্রাইডেটা হলিডে। আজকে স্যাটারডে গেলে কালকে সানডেতে আমরা খোঁজ নেব অফিসিয়ালি। ওরা মেইলে কোনো কিছু পাঠিয়েছে বা এখনো পাঠায়নি, এখনো কোনো কিছু পাঠায়নি? তা তো ওখানে আমরা পৌঁছিয়েছি, তারপরে তারা এটা রিসিভ করে তারা একটু অ্যাকনোলেজ করবে, এটা হয়তো দিবে। বাট তার উপরে তাদের দেশের আইন অনুসারে তাদেরও একটা প্রক্রিয়া আছে ফেরত পাঠানোর, আমরা পার্সুয়েশনে লেগে থাকবো। এই প্রক্রিয়া জটিলতা হতে পারে, তাকে ফেরত পাঠানো এরকম কথা অনেক শঙ্কা করছিলাম এর মধ্যে। সবচেয়ে বড় কথা, ওই দেশের সঙ্গে বন্দি বিনিময় কোনো চুক্তি আছে কিনা বাংলাদেশে? আচ্ছা, এনসিবি, ইউএ, ফেডারেল পুলিশ ডিপার্টমেন্ট আমাদেরকে ইমেইলে অনুরোধ করেছে 30 দিনের ভিতরে কাগজপত্র পাঠান। তার বাকি প্রশ্ন তো অবান্তর। চুক্তি থাকলো কি থাকলো না, এটা তো অবান্তর। চুক্তি থাকুক বা না থাকুক, ইউএন চার্টার অনুসারে আমরা কিছু কিছু বিষয়ে স্বাক্ষরিত দেশ, সেখানে তারাও স্বাক্ষর করেছে। এই আইনগুলো এখানে বলতে চাই না, সবাই তো বলবে বিশারদ। না, আগেও এসছে, আমরাও পাঠিয়েছি, এসছে এবং আমরাও পাঠিয়েছি। এটা হচ্ছে যে মিউচুয়াল লিগ্যাল অ্যারেঞ্জমেন্ট না কি একটা, এমএলএ থাকে না, মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট, এমএলএ। এটার একটা সিগনেটরি কান্ট্রি আমরা, তারাও। মানে এই প্রক্রিয়াটা জটিল হবে বলে মনে করা হচ্ছে, তাকে ফেরত পাঠানো। আমি মনে করি না জটিল হবে। লালবনিরহাট, খাগড়াছড়ি, তারপরে খুলনা, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মদের শিকার হচ্ছে। লালবনিরহাটে একই ঘটনা ঘটছে, খাগড়াছড়িতে একই ঘটনা ঘটেছে। আমরা খুলনাতেও দেখেছি যে কোস্টগার্ডের সঙ্গে স্থানীয় মানুষের সঙ্গে সেখানে একরকম মবের শিকার হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা যদি স্পষ্ট করে বলতে চাই, বিভিন্ন জায়গায় কার্যক্রম পরিচালনা করতে গিয়ে পুলিশ অন্যান্য সংস্থা মবের শিকার হচ্ছে। এই বিষয়ে আপনার বক্তব্য? কোস্টগার্ডেরটা মংলারটা আপনি বলছেন তো, মংলার কোস্টগার্ড আমাদের ওখানে দক্ষিণাঞ্চলে 2টা অপারেশন হচ্ছে, যে অপারেশন সুন্দরবন প্রোটেকশন, এইটা আমি নামটা আমার ঠিক স্মরণ নাই, আর একটা হচ্ছে যে অপারেশন সুন্দরবন শিল্ড নামে কি একটা, 2টা আমি অপারেশনগুলোর নাম ভুলে গেছি, 2টা অপারেশন করা হচ্ছে। এটার প্রধানতম উদ্দেশ্য হলো যে এই নদী বেষ্টিত এবং উপকূলীয় সমস্ত এলাকাতে যে জলদস্যুদের যে উৎপাত বেড়ে গেছিল সেটা নিয়ন্ত্রণ করার জন্য। এখানে অতীতে কয়েকবার তাদেরকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল বিগত বেশ কয়েক বছর আগে, তারা যেন স্বাভাবিক জীবনে ফেরত আসে, তাদেরকে ক্ষমা প্রদর্শন করা হয়েছিল। তাদের মধ্যে কেউ কেউ আবার ওই সুন্দরবনে এবং কোস্টাল বেল্টে ওই ডাকাতিতে নেমে গেছে। এটা ছিল আমাদের তথ্য, এবং আমরা জনপ্রতিনিধিদের কাছে বিভিন্ন রকমের কমপ্লেন পেলাম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা স্বাভাবিকভাবে নদী নালা বেষ্টিত উপকূলীয় এলাকাতে গাড়ি ঘোড়া নিয়ে যেতে পারে না, তো এখানে নৌ পুলিশ এবং কোস্টগার্ডটা হচ্ছে আমাদের জন্য উপযুক্ত কোর্স। র্যাবও যেখানে সহায়তা করার দরকার ক্ষেত্র মতে করে। মংলার এই ঘটনাটা আমাদের কাছে যে তথ্য আছে সেটা হলো
কিছু দস্যু জলদস্যু তারা একটা পন্টন ব্যবহার করে ওই জায়গায়, পন্টন করে তারা রসদপাতি নিয়ে যায়, সেই পন্টনটা সরিয়ে ফেলা হয়, সেই জন্য তাদের মধ্যে একটা অসন্তোষ দেখা হয়েছে। কোস্টগার্ডকে তারা আক্রমণ করে, অফিসে আক্রমণ করে। আমরা সেটা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি, তারা আত্মরক্ষার জন্য যা করার করেছে এবং মামলাও হয়েছে। আর একজনকে নিখোঁজ মিরাজ নামে একজন, ওখানে সবাই তাকে মিরাজ ডাকাত হিসেবেই চিনে, তার বংশের মধ্যেই অনেকে ডাকাত আছে। তা আমি এইভাবে বলা হয়তো ঠিক হচ্ছে না, বিকজ ওখানকার যে তথ্য সেই অনুসারে আমি বলছি। তাদের মধ্যে আবার পারস্পরিক দ্বন্দ্বও আছে, বিভিন্ন গ্রুপ আছে জলদস্যুদের মধ্যে। সেখানে একজন নিখোঁজ হয়েছে শোনা যায়, কিন্তু সেই দায়িত্ব কোস্টগার্ডের উপরে চাপিয়ে তারা সেটাও একটা আক্রমণ করার চেষ্টা করেছে। সেটা আমরা আমাদের আইনানুগভাবে অ্যাজ পার প্রসিজিওর, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর অনুসারে আমরা করেছি। তো এই ঘটনাগুলো হয়তো পত্রপত্রিকায় অন্যভাবে ভিন্নভাবে হয়তো এসছে, কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এবং জলদস্যুতা বন্ধ করার জন্য কোস্টগার্ডকে আমরা নির্দেশ দিয়েছি এবং কোস্টগার্ড তার আইন অনুসারে যাচ্ছে। এখন পরিস্থিতি ইনশাআল্লাহ আগের চাইতে অনেক উন্নত। ধন্যবাদ।